2 বছর আগের নামমাত্র বিবাহিত স্বামীকে ভার্সিটিতে দেখা পাবে এটা কখনো ভাবেনি জিমি। আজকে ভার্সিটিতে তার প্রথম দিন ছিল, আর সেখানেই যে তার লুকিয়ে রাখা অতীতের পুনরাবৃত্তি ঘটবে এটা ভাবেনি। মাথা নিচু করে নিজের নামমাত্র স্বামীর সামনে দাঁড়িয়ে আছে, যাকে আজ দ্বিতীয়বারের মতো দেখছে সে। এটাই বাস্তব, নিজের স্বামীকে আজ দ্বিতীয়বারের মতো দেখছে। সে জানে না তার স্বামী তাকে চিনতে পেরেছে কিনা, তবে তার আচার আচরণে জিমি শতভাগ নিশ্চিত তাকে চিনতে পারেনি লোকটা। এতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। নিজের মনের ভাবনাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দীর্ঘশ্বাসটা কিসের জন্য জানা নেই তার। এর মধ্যে তার বাইকে বসে থাকা ছেলেটা সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া জিমির মুখের উপর ছাড়ে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে জিমি। তার সামনে দাঁড়িয়ে আছে ভার্সিটির র্যাগিং মাস্টাররা, যার মধ্যে তার সেই নামমাত্র স্বামীও আছে। ব্যাড চয়েস গ্রুপের 6 জন সদস্য, যাদের এক নামেই এই নর্থ সাউথ ইউনিভার্সিটির পুরোটা কাঁপে। একবার ব্যাড চয়েস গ্রুপের নজরে পড়লে তার পুরো লাইফটাই হেল হয়ে যায়। তাই তো তাদের এত পছন্দ করার পরও কেউ সাহস করে কোনোদিন তাদের ড্রিম বয়ের সামনেও দাঁড়াতে পারেনি। ব্যাড চয়েসের সবচেয়ে ভয়ঙ্কর মেম্বার হচ্ছে ঈশান মির্জা, পুরো নাম জিসান আহমেদ ঈশান। তাকে ব্যাড চয়েসের লিডার মনে করে অনেকে। ইগ্র, বদমেজাজি, অহংকারী, বেপরোয়া স্বভাবেই তার পরিচিতি। ব্যাড চয়েসের দ্বিতীয় লিডার মনে করা হয় সাফওয়ান কিয়ানকে। এমনিতেই সে যতটা শান্ত, রেগে গেলে ঈশানের মতো রূপ ধরে। খুব কম মানুষই তাকে রাখতে দেখেছে। তৃতীয় রাগী ব্যক্তি হচ্ছে শ্রাবণ আহমেদ, যে সবসময় শান্ত থাকে। ব্যাড চয়েসের সবচেয়ে ফানি মেম্বার হচ্ছে রিহান চৌধুরী। সাব্বির নিওয়াজ ব্যাড চয়েসের দ্বিতীয় প্লেবয়। ব্যাড চয়েসের সবচেয়ে অদ্ভুত ব্যক্তি হচ্ছে তামিম শিকদার। ঈশান মির্জা তার ব্যান্ডের বাইকে বসে তার সেই চিরচেনা মুখভঙ্গি নিয়ে একটানা সিগারেট টেনেই যাচ্ছে, আর কিছুক্ষণ বাদেই নত মুখে দাঁড়িয়ে থাকা জিমির মুখের উপর ধোঁয়া ছাড়ছে। পাশে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে বাকি 5 জন। ঈশানের হঠাৎ এমন আচরণে তারা অবাক হয়েছে বটে। ঈশান এবার আধো খাওয়া সিগারেটটা জিমির হাতের তালুতে চেপে ধরে। ব্যথায় ছটফটিয়ে ওঠে জিমি, আর তাতে ঈশান জিমির হাত শক্ত করে টেনে ধরে সিগারেট চেপে ধরে। ব্যথায় চোখে নোনা পানি টলমল করছে। কোনো ঝামেলায় জড়াতে চায় না বিধায় এতক্ষণ চুপ ছিল। আর 5টা মানুষের মতো তার জীবন না, বেঁচে থাকা নিয়ে যথেষ্ট পরিমাণ সংগ্রাম করতে হয় তাকে প্রতিনিয়ত। একবেলা ভাত সে এমনি এমনি খেতে পারে না, তার জন্য তাকে বহু কাঠখড় পোড়াতে হয়। আর 5টা মানুষের মতো বাবা মা নেই যে আগলে রাখবে, তাকে যত্ন করবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির মতে ভার্সিটিতে পড়া তার মতো মানুষের জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহর অসীম রহমতে স্কলারশিপের মাধ্যমে এখানে ভর্তি হতে পেরেছে, আর এতে সাহায্য করেছে তার খুবই কাছের একজন মানুষ। জিমি পরনে সুতির পুরাতন একটা 3 পিস, চুলগুলো বিনি করা, ওড়নাটা মাথার চারপাশে ভালো করে ঢেকে দেওয়া, গায়ের রং তামাটে, চোখে মোটা ফ্রেমের একটা চশমা। ব্যাড চয়েসের কাছে র্যাগ হওয়া প্রতিটি নিউ স্টুডেন্টের যেন কর্তব্য। ভয়ে কেউ কথা বলতে পারে না। জিমি ব্যথায় ছটফটিয়ে উঠলে ঈশান হাত মুচড়ে ধরে। জিমির আর সহ্য করতে না পেরে ঝাড়া মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় ঈশানের গালে। মুহূর্তের মধ্যে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেছে। হাসাহাসি, কথা বলার শব্দ, সব কিছু যেন থেমে গেছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিয়ান মাত্রই এগোতে নিয়েছিল, কিন্তু হঠাৎ এরকম কাণ্ডে তার পিলে চমকে ওঠে। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে, যে কিনা রাগে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে জিমির দিকে। মুখ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে দৌড়ে ঈশানের কাছে যায় রিহান। শ্রাবণ নিজেই হতভম্ব হয়ে ঈশানের কাছে এগোয়। ঈশান, প্লিজ কুল। কিয়ান আহত সুরে বলে, দৃষ্টিতে তার অসহায়ত্ব। এরকম ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। এখন কি হবে সেটা ভেবেই চিন্তিত সে। মেয়েটা যেন নিজের জীবন নিজের স্বেচ্ছায় চিতায় তুলে দিয়েছে। ঈশান শান্ত সমুদ্রের চোখে তাকিয়ে আছে জিমির দিকে। জিমি এখনও রাগে ফুঁসছে, রাগে তার শরীরে কাঁপুনি ধরেছে। ঈশান কিছু না বলে বাইক থেকে নামে, প্যান্টের পকেটে 2 হাত পুরে জিমির কাছে এগিয়ে যায়। জিমি কিছু বুঝে ওঠার আগেই
কষিয়ে জিমির দুগালে পরপর 2টা থাপ্পড় মারে। জিমি ছিটকে নিচে পড়ে যায়। ঈশান জিমির কাছে এগিয়ে এসে জিমির চুলের মুঠি ধরে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এক হাঁটু ভেঙে বসে। জিমিকে এবারও কিছু বোঝার সুযোগ না দিয়েই তার চুলের মুঠি ধরে গর্জে বলে ওঠে, এই ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস আমার গায়ে হাত তুলোস? আজকে তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। আমার সাথে পাঙ্গা? তোর পুরো লাইফ হেল না করলে আমার নামও ঈশান মির্জা না। ঈশান, ঈশান স্টপ। ঈশান, আই সেড স্টপ, রেগে বলে ওঠে কিয়ান। আর তামিম মিলে ঈশানকে টেনে হিঁচড়ে জিমির থেকে ছাড়ায় ঈশানকে। এখনও রেগে ফুঁসছে ঈশান। এই মুহূর্তে যে কাউকে মেরে ফেলতে পারবে সে। বাকি মেম্বাররা যখন বুঝলো ঈশান মারাত্মক রেগে গেছে তখন চোখাচোখি করে কিছু ইশারা করলো। ঈশান এখনও তেড়ে যেতে চাচ্ছে জিমির দিকে। জিমি নিজেও রাগে ক্ষয় হারিয়ে ফেলেছে। ছাড় ছাড় আমাকে। ওই 2 টাকার মেয়ের সাহস হলো কীভাবে আমাকে থাপ্পড় মারার? আজকে ওকে মেরেই ফেলবো আমি। কত বড় কলিজা ওর, দেখতে চাই আমি। ওই ছোট লোক বাকিটুকু বলার আগেই থেমে যেতে হয় তাকে। রামেনের ঝালপানি তার চোখে লেগে নুডলসগুলো গড়িয়ে পড়ছে তার সাদা টি শার্ট বেয়ে। সাদা টি শার্ট ইতিমধ্যে হলুদ বর্ণ ধারণ করেছে। তার সামনে দাঁড়িয়ে আছে জিমি। রাগে ফুঁসছে সে। জিমির হাতে এক টুকরো নুডলসের কাপ। ঈশানের এরকম কথায় সে নিজেকে সামলাতে পারেনি। পাশে একজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাল রামেন খেতে দেখে সেটা ঈশানের মুখে ছুঁড়ে মেরেছে। ঈশান বাঘের মতো তেড়ে আসতে নিলে হঠাৎ কেউ চড়ুই পাখির মতো ফুরুত করে এসে জিমিকে নিয়ে দৌড়ে চলে যায়। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে যে কেউ কিছু করার সুযোগও পেল না। ঈশান রাগে যা পাচ্ছে তাই ধ্বংস করছে। বাকিরা থামানোর চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না। ঈশান মারাত্মক রেগে আছে। ভার্সিটিতে 3টা ভয়াবহ গ্রুপ আছে। একটা ব্যাড চয়েস, দ্বিতীয়টা রাইডেল, আর তৃতীয়টা আস্তে আস্তে জেনে যাবে। জেনে বুঝে দূরে থাকে কেউ, অনিচ্ছায় তাদের সামনে পড়তে চায় না। বুঝেছেন জিম ভাই? আর আপনি সে ব্যাড চয়েসের কবলে পড়লেন, যার ফলে আপনাকে না চাইতেও ডার্ক রাইডেলের সবল খেতেই হবে। কারণ ওইটার লিডার নাকি ঈশানের গার্লফ্রেন্ড। তো সাবধান জিম ভাই। জিমি মনোযোগ দিয়ে তার বেস্ট ফ্রেন্ড ইসমির কথা শুনলেও শেষ কথা শুনে রেগে যায়। জিম ভাইকে? ও মা, আমার সামনে তো তুই ছাড়া কেউ নেই যে তাকে বলবো। তাহলে নিশ্চয়ই তোকেই বলছি। জিমির রাগ উঠলেও সামলে নেয়। ডার্ক রাইডেলের লিডারকে? মারিয়া। ও নাকি ঈশানের গার্লফ্রেন্ড। তুই তো এতদিন আসিস নাই, তাই কিছু জানিস না। এখন সব জেনে যাবি ইয়ার। তবে আমার না অনেক চিন্তা হচ্ছে তোর ভবিষ্যৎ ভেবে। তোকে ওরা শেষ করে ফেলবে। কেন যে ঝামেলা পড়তে গেলি? তুই তো ওদের চিনিস না রে। যদি চিনতি তাহলে তো সামনে দিয়েও যেতি না। ইসমি সিরিয়াস ভঙ্গিতে বলে। জিমিকে একটু ভাবুক দেখায়। কিছু নিয়ে সে গভীর ভাবনায় বিভোর। বাংলাদেশে কিছু সিক্রেট এজেন্ট সংস্থার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও সবচেয়ে বেশি পদক পাওয়া গ্রুপ হলো এসএল, যাদের চেহারা টিম মেম্বার ছাড়া কেউ দেখেনি। তাদের সব কাজ ছদ্মবেশে। এই টিমে 5 জন সদস্য। সাধারণ মানুষ তাদের না চিনলেও অপরাধ ঘটানো ব্যক্তিরা জানে এটা কতটাই শক্তিশালী একটা টিম। বড় বড় মাফিয়াদেরও রাতের ঘুম হারাম হয়ে যায় শুধু এই এসএল গ্রুপের কারণে। বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ অজ্ঞ এই সম্পর্কে, অথচ বাইরের দেশের মাফিয়ারা পর্যন্ত কাঁপে এর ভয়ে। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ জানে না এরা যে বাংলাদেশি। কিছু কিছু চ্যানেলে এখনও হচ্ছে এসএল এইবার একটা মিশনের জন্য বাংলাদেশে আসবে সামনের মাসে। আর এতেই কিছু কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ খুশি হয়েছে। আবার কেউ তাদের এক পলক চোখের দেখা দেখতে মরিয়া হয়ে উঠেছে।